মাকে দেখি, আজও দেখি, কি এক মায়ায় পাখি তার হাত থেকে স্নেহের খাবার খেয়ে যায় দুবেলা আবেগ ভরে। দেখি তসবি গনে সত্যার মিনারে, সত্যার কিনারে, ওই দুরায়নী আজানের ধ্বনি শুনে আর সুবে সাদেকের তীব্র শুভ্রতায় নির্মেঘ আনন্দে শোকে, আজীবন সমর্পিতা কোরআনের শ্লোকে। শামসুর রহমানের কবিতা আমার মাকে। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের আজকের নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। আপনাদের সঙ্গে আছে আমি পাভেল ইসলাম, আর আমার সঙ্গে আছেন আজকে দুজন গুণী অভিনয়শিল্পী, একজন অত্যন্ত পরিচিত এবং গুণী অভিনয়শিল্পী মোমেনা চৌধুরী, আর আছেন নবীন অভিনয়শিল্পী এবং প্রযোজক নভেরা রহমান ও ঋষি। কেমন আছেন আপনারা? আমরা বেশ ভালোই আছি। জি, ভালো আছি, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা একটি আপনার আগামী 24 জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে আপনার নতুন ছবি রিক্সা গার্ল। মিতালি পার্কিন্সের রিক্সা গার্ল উপন্যাস অবলম্বনে গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র রিক্সা গার্ল, এবং সেই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে আপনি অভিনয় করেছেন। প্রথমেই এই ছবির সঙ্গে আপনার যুক্ত হওয়ার গল্পটা শুনতে চাই। আমার অডিশনের গল্পটা খুবই ইন্টারেস্টিং ছিল। আমি শুনেছিলাম যে তারা পুরো ঢাকায় একটা ওপেন কাস্টিং কল করেছিলেন এবং তারা মোটামুটি 300 জন অ্যাক্টরদেরকে দে টেস্টেড, এবং তারপরে হয়তো ক্যারেক্টারের ডিমান্ডগুলোর জন্য আরেকটু বয়স্ক কাউকে দরকার ছিল, কারণ আমার চরিত্রটা 20-এরও কম, 17-18 বছরের একটা মেয়ের চরিত্র। তারপরে আমাকে তারা ডাকলেন এবং তারপরে আমি গিয়ে অডিশন দিই এবং সেখান থেকেই আমার এই জার্নিটা শুরু। আচ্ছা, ছবির গল্পটাও আপনার কাছ থেকে একটু ছোট্ট করে শুনতে চাই। এই ছবিটা মিতালি পার্কিন্সের রিক্সা গার্ল নামক ইয়াং অ্যাডাল্ট নভেল থেকে অ্যাডপ্ট করা। এই গল্পটা নাইমাকে নিয়ে। নাইমা গ্রামে ইয়াং একটা মেয়ে, সে একজন আর্টিস্ট, সে ফোক আর্ট করে গ্রামে, কিন্তু তার বাবা অসুস্থ হয়ে যাওয়ার ফলে তাকে আসলে শি ইজ ফোর্সড টু কাম টু ঢাকা, এবং ঢাকায় এসে সে চেষ্টা করে আর্ট করতে, কিন্তু সব কিছু মিলিয়ে হয় না, এবং শেষমেশ সে রিক্সা চালানো শুরু করে তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। গল্প, হ্যাঁ, হ্যাঁ, এটা 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 থিয়েটারে গিয়ে আপনারা দেখবেন ট্রান্সফরমেশনটা, বাট হ্যাঁ। আচ্ছা, তো ছবির জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে। তো আপনারা তো মানে বাস্তবের মা মেয়ের ছবিতেও কি মায়ের ভূমিকা অভিনয় করেছেন আপনি মনে হয়, তাই না? তো মানে কিভাবে এই সুযোগ তৈরি হলো দুজন একসাথে কাজ করার, বা মানে কেমন ছিল অভিজ্ঞতা? সেটা বোধহয় দুজনের চেহারা কাছাকাছি, সবকিছু মিলিয়ে বন্ডিংটা ভালো। অমিতাভ রেজা চিন্তা করেছেন যে ও একদিন বলল যে তোমাকে ডাকতে পারে, তো সেক্ষেত্রে উনি একদিন ডাকলেন আমাকে, কথাটা তো হলো, কেমিস্ট্রিটা ভালো হবে বলেই হয়তো বা। আর আমরা আগে থেকেও আমরা কাজ করেছি একজন আরেকজনের সাথে, মা মেয়ে হিসেবে চরিত্র করেছি অন্য হ্যাঁ, নাটকেও আমি দেখেছি, হ্যাঁ, কয়েকটা নাটকে করেছি। তো সেখান থেকে যেহেতু একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে অলরেডি, সো সেখান থেকে জাস্ট মেড সেন্স যে আমার মা এখানে মায়ের চরিত্র করবে। এটা তো প্লাস হয়েছে আরো অ্যাক্টর হিসেবে, তাই না? এটা তো সাধারণত হয় না, তাই না? তো এই যে আমি আপনার কাছ থেকে এই রিক্সা মানে গার্লের যে আপনারা শুটিং করলেন 2019 সালে সম্ভবত, আমি সেই অভিজ্ঞতা শুনতে চাচ্ছি যে শুটিং করলেন এবং অমিতাভ রেজার সাথে প্রথম কাজ, মানে কেমন লেগেছিল বা কি অনুভূতি ছিল? অমিতাভ ভাইয়ের সাথে ফিল্মটা করার আগে আমি ছোট্ট একটা টিভিসি করেছিলাম অ্যাজ আ টেস্ট, যে আমি কিভাবে টিমের সাথে কাজ করি, এবং তখনই আসলে টিমের সাথে একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল। আমার যতগুলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে, আমাদের প্রডিউসার মেজাবিন রেজা, মৌ, আসাদুজ্জামান সকাল, তাদের সাথে এক ধরনের বন্ধু সুলভ একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তো সেখান থেকে বুঝলাম যে না, আসলে এই টিমের সাথে কাজ করতে পারবো। আর রিক্সা গার্ল অনেক কঠিন একটা ফিল্ম ছিল, সবার হেল্প ছাড়া আমি এটা করতে পারতাম না। তো এই জন্যে ওটা করার পরপরই হচ্ছে রিক্সা গার্লে অডিশন করি এবং তারপরে কাজটা শুরু করি। এবং অবশ্যই এটা প্রাসঙ্গিকভাবে জানতেই চাইবো যে রিক্সা চালানোর যে অভিজ্ঞতাটা, সেটা আসলে কিভাবে রপ্ত করলেন? এটা আসলে আমি খুব ইন্টেন্স ট্রেনিং করেছি, এটা এখনও মানুষজন বিশ্বাস করে না, কিন্তু নিকেতনের ভেতরে হচ্ছে আমি প্রতিদিন 1 ঘন্টা করে রিক্সা চালিয়েছি। সম্ভবত প্রায় 3 মাস আপনি সেই রিক্সা চালানো শিখেছেন? হ্যাঁ, 1 মাস 1.5 মাস আমি রিক্সা চালিয়েছি, কিন্তু এর পাশাপাশি আমাকে অনেক স্ট্রং হতে হয়েছে, কারণ আমি আসলে রিক্সা চালিয়েছি, রিয়েল রিক্সা চালিয়েছি, রিয়েল মানুষকে পিছে নিয়ে, কোনো ধরনের রিগিং ছিল না রিক্সায়। ইউজ টু হওয়ার একটা বিষয় ছিল। হ্যাঁ, এবং মানে আমার অনেক স্ট্রেংথ ট্রেনিং করতে হয়েছে। আমাকে একজন ট্রেনিং দিয়েছিলেন যার সাথে আমি প্রতিদিন ওয়ার্কআউট করতাম, এবং তিনি কোথা থেকে বড় একটা ট্রাকের টায়ার নিয়ে এসেছিলেন
যেটা আমি পুশ করতাম ফ্লোরে, যাতে আরো স্ট্রং হই, যাতে রিক্সাটা অ্যাকচুয়ালি টানতে পারি। কারণ মানে বাইসাইকেল চালানো রিক্সা চালানোর মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য। অবশ্যই, হ্যাঁ, দুই রকম একেবারে, মানে ব্যালেন্স কিন্তু আলাদা, আলাদা একটা এক্সপেরিয়েন্স। নিকেতনে রিক্সা চালিয়েছি এবং ঢাকার আনাচে কানাচে অনেকখানি রিক্সা চালিয়েছি। এটা কি প্যাডেল রিক্সা ছিল তখন? প্যাডেল রিক্সা ছিল তখন। তখন ওটা আসেনি, তখন আমি মোটর ছিল, কিন্তু মোটর রিক্সার চলনটা ছিল না শহরের মধ্যে, ঢাকার বাইরে ছিল। তাহলে আমরা ছবিতে ওই প্যাডেল রিক্সাটাই দেখছি। জি, আসল রিক্সা দেখছেন। এবং পুরো ফিল্মে আমি আমার রিক্সাটাই চালিয়েছি। সো আমার রিক্সার সাথে আমার একটা খুব ভালো বন্ড আছে মনে করি। তো এই যে মমিনা চৌধুরী, মানে একটা দীর্ঘ সাংস্কৃতিক সংগ্রামের মধ্য দিয়ে আপনার এই অভিনয় জীবন কেটেছে। শুরুটা কিভাবে আসলে কার হাত ধরে হয়েছিল আমরা এটা জানি? একদম শুরু থিয়েটার জীবনে কিভাবে শুরু হলো? সে তো অনেক কাল আগের কথা। আমি আসলে গানের শিল্পী হতে চেয়েছিলাম, কিন্তু সে কারণে আমি বগুড়া ইয়ুথ কোয়ারে ভর্তি হয়েছিলাম। ওখানে আমি অনেক প্রোগ্রাম করেছি। বগুড়া ইয়ুথ কোয়ার অনেক পুরনো সংগঠন। 1983 সালে 1986-তে আমার ছেলে হওয়ার পরে আমি ওখানে কন্টিনিউ করতে পারি না। তখন বগুড়া থিয়েটারে জয়েন করি। বগুড়া থিয়েটারে একটা নাটকের রিহার্সেলও হয়, কিন্তু শো করতে পারি না, কারণ চাকরির জন্য চলে আসতে হয় আমাকে গাজীপুর। গাজীপুরেও আমি একটা দলের সঙ্গে কাজ করি, অবশিষ্ট মঞ্চায়ন পরিষদ। সেখানে আমি 2 বছর 7 মাস ছিলাম। তারপরে ঢাকায় এসে যোগ দিই আরণ্যকে। তারপর আরণ্যকে 1990-এ জয়েন করেছি। তারপর 92-এ টেলিভিশনে লিস্টেড হই। এই তো এইভাবেই শুরু হলো জার্নিটা। এবং মানে তখন থেকে আপনি অভিনয়ে মানে নিয়মিত টেলিভিশন মঞ্চ করছি। আর 2006-এ এসে ফার্স্ট ফিল্ম করলাম স্বপ্নডানা। ওটা আমার প্রথম মুভি, গোলাম রাব্বানী বিপ্লবেশ। আচ্ছা, এই তো জার্নিটা মানে এক লাইনে বলে গেলাম, এর মধ্যে তো অনেক কিছুই আছে। নভির রহমান, আপনি একসময় কানাডায় প্রথমে সম্ভবত মার্কেটিং সাবজেক্টের উপরে পড়াশোনা করতে গেলেন, তারপর ইকোনমিক্স না অর্থনীতিতে? জি, আমি আমার আন্ডারগ্র্যাড করেছি কানাডা থেকে, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছিলাম। এর পাশাপাশি থিয়েটার নিয়েও পড়ছিলাম। কমপ্লিট ফান্ডামেন্টালস অফ থিয়েটার কিভাবে বানাতে হয়, কিভাবে অ্যাক্টিং করতে হয়, সবকিছু শিখেছি। সেখানে আসলে এনকারেজমেন্ট পাওয়ার পরেই চিন্তা করি যে মেবি ঢাকায় গিয়ে আরও কাজ করা সম্ভব হবে। এর আগে ছোটবেলা থেকে কাজ করতাম, টুকিটাকি কাজ করতাম, বেছে শুনে কাজ করতাম। কিন্তু তারপরে থিয়েটারটা করার পরে আসলে ওই লাভটা গ্রো করে যে না, অ্যাক্টিংটা আসলে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া যায়। তখন আমি ঢাকায় ফেরত আসি এবং ফুলদামে কাজ করি। তো ওখানে তো একটা আপনি থিয়েটার কোম্পানির সাথে কাজ করেছেন 4 মাস সম্ভবত। তো ওখানে কি প্রোডাকশন করেছিলেন? হ্যাঁ, ওখানে আমরা শেক্সপিয়ার প্রোডাকশন করেছিলাম, পেরিক্লিসের প্রোডাকশন করেছিলাম। মানে আপনি সেখানে অভিনয় করেছেন? জি। এবং কেমন ছিল সেই অভিজ্ঞতা? অসাধারণ অভিজ্ঞতা ছিল, কারণ আমরা তখন করতাম এনভায়রনমেন্টাল থিয়েটার, পরিবেশ থিয়েটার। পরিবেশিক থিয়েটার, যেখানে হচ্ছে একটা পার্কের মধ্যে আমরা পুরো পার্কটা ঘুরে ঘুরে আমরা নাটকটা করতাম। পার্ক বলতে কিন্তু আমাদের ঢাকা শহরের পার্ক না, বিশাল জঙ্গল একটা, মানে হিল মাউন্টেন, মানে হিলি এরিয়া। সো একটা জায়গায় সেট থেকে যখন অডিয়েন্স মুভ করতো, তখন আমরা অন্য রুট দিয়ে পাহাড় পেরিয়ে দৌড়ে গিয়ে আরেকটা সেটে গিয়ে সেখানে গিয়ে রেডি হতাম। সো এরকম মানে খুব কঠিন প্রিপারেশনের মধ্যে দিয়ে গিয়েছি, দেখেই হয়তো রিক্সাগালের মতো কাজটা করা একটু সহজ হয়েছে। তো সেই এক্সপিরিয়েন্সটা, কানাডার এক্সপিরিয়েন্সটা একেবারেই ইনভ্যালুয়েবল একটা এক্সপিরিয়েন্স। এরপর আবার লন্ডন গেলেন কখন? আবার পড়াশোনা করতে? আমি রিক্সাগাল করার পর রিক্সাগাল করার সময় যেহেতু আমার প্রডিউসাররা যারা ছিলেন তাদের কাজ খুব কাছ থেকে দেখেছি, তখন আমার মনে হয়েছে যে অ্যাক্টিং অনেক ফান, কিন্তু প্রডিউসিং আরও অনেক ফান আর অনেক কমপ্লেক্স। ওটার তো একটা ব্যবসায়িক একটা অ্যাসপেক্ট আছে। তখন আমি ভেবেছিলাম যে আমি মাস্টার্স করতে চাই প্রডিউসিং নিয়ে। তখন আমি অমিতাভ ভাইয়ের হাফ সাউথ ডাউনে ঢুকি অ্যাজ এ লাইন প্রডিউসার। ওখান থেকে কাজ করার পরে আমি ইউকেতে চলে যাই মাস্টার্স করার জন্য। আই স্টাডি প্রডিউসিং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ওখান থেকে। এখন প্রযোজনা করছি, রেগুলারলি প্রযোজনা করছি, লন্ডনেও কাজ করছি, ঢাকায়ও কাজ করছি। একটু ছোট করে জানতে চাই যে এই যে পড়াশোনার প্রতি তো আপনার এক ধরনের ব্যাপক আগ্রহ আছে আমি জানি, কিন্তু এই যে নিজেকে আসলে কোথায় দেখতে চান? বা আরেকটা জিনিস আমি জানতে চাই, আমার খুব মানে জানার কিউরিওসিটি হয়েছে, যেমন আমরা টেলিভিশনে এসে দেখি যে প্রডিউসার বলতে একরকম একটা বিষয় বা নির্মাতা, আবার আমরা ফিল্মে বা মানে বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রডিউসার বলতে অন্য একটা মানে বিষয়। কিন্তু আপনি যে পড়াশোনা করেছেন সেটা আসলে কেমন ছিল পড়াশোনা, বা এখন আপনি সেটার ইমপ্লিমেন্টেশনটা মানে কোথায় করছেন? আমাদের দেশের ইন্ডাস্ট্রি আমরা যেভাবে কাজ করি এটা আসলে অনেকটাই আলাদা, গ্লোবাল ইন্ডাস্ট্রি প্র্যাকটিসেস থেকে অনেকটাই আলাদা।
তো সেই ক্ষেত্রে যেহেতু আমার লোকাল আপব্রিঙ্গিং ছিল, ছোটবেলা থেকেই কাজ করেছি, কিন্তু বাইরে গিয়ে আরো নিয়ম এবং আরো অনেক রুলসের মধ্যে দিয়ে আমাদের জিনিসপত্র বানাতে হয়। আসলে ঢাকায় আমরা একটা প্রযোজকের রোলকে আমরা যেভাবে দেখি সেটা আসলে এরকম না। বিদেশে একটা প্রযোজকের কাজ ঠিক মানে একটা প্রজেক্টের শুরু থেকে শুরু হয়, ডেভেলপমেন্ট থেকে এবং শেষ পয়েন্ট পর্যন্ত কি, এটা জাস্ট শুধু টাকা পয়সার বিষয় না, ইনভেস্টর না। মানে কিন্তু আমাদের এখানে প্রোডিউসার বলতে আসলে ইনভেস্টর মনে হয়। জি জি, হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওখানেই তার দায়িত্ব শেষ, ওখানেই তার দায়িত্বটা শেষ। হ্যাঁ, তো আমরা আসলে মানে সো আমি দুটো এক্সপেরিয়েন্সের ব্রিজটাকে মানে আই এম ট্রাইং টু মানে ব্রিজ দ্যাট গ্যাপ, যে বাংলাদেশে যেটা শিখেছি, বাংলাদেশে যেটা দরকার, এবং বাইরে থেকে যা শিখেছি সেটা যাতে এসে অ্যাপ্লাই করতে পারি। তো আশা করি ইন্ডাস্ট্রিকে হেল্প করতে পারবো। না, তা তো অবশ্যই। কিন্তু আপনি আসলে মানে ইন ফিউচার নিজে কোথায় দেখতে চান? আমি প্রযোজনায় আসলে বেছে নিয়েছি, আমি ফুল টাইম প্রযোজক এখন। আচ্ছা, এখন অ্যাডভার্টাইজমেন্ট স্পেসে আছি, আগে ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ ছিলাম, স্ক্রিপ্টের উপর কাজ করতাম, একদম ছোট্ট একটা আইডিয়া থেকে পুরো একটা ফুল দমে স্ক্রিপ্ট তৈরি করতাম। তো সেই কাজগুলোর সাথে আরো জড়িত থাকবো, আর যদি ব্যাটে বলে মিলে যায়, যদি স্ক্রিপ্ট ভালো লাগে, যদি চরিত্রটা ভালো লাগে, তখন আরো অ্যাক্টিং করব, এটাই প্ল্যান। আচ্ছা, মেয়ের সাথে কাজ করলেন, মানে মানে সেই অভিজ্ঞতাটা অবশ্যই জানতে চাইবো। না, মেয়ের সাথে কাজ তো ওর যখন 4 মাস বয়স তখন থেকে করছি, বছরে 1-2 কাজ ও করতো, আগেও করেছি, তো মঞ্চেও করেছি, যেমন আমার লাল জমিনে ও মিউজিক করেছে, প্রোডাকশন ম্যানেজার ছিল, সব কিছু মিলিয়ে কমফোর্ট ফিল করেছি। মানে ও হচ্ছে যে মানে কি বলবো, খুবই কোঅপারেটিভ একটা আর্টিস্ট, সময়ের দিক মানে আমি একেবারে স্পেসিফিক রিক্সাগালের অভিজ্ঞতাটা জানতে চাই। রিক্সাগালের অভিজ্ঞতাটা খুবই ভালো, মানে কোনো সমস্যা হয়নি, আমার মনে হয়নি যে আমিও আমার মেয়ের সাথে কাজ করছি, মনে হচ্ছে ঘরেও যেরকম আমি ওর সাথে করি, রাগ করি বা এটা করি সেটা করি, সেই সম্পর্কটা আমাদের অ্যাক্টিংয়ের মধ্যেও পাওয়া যাবে, ন্যাচারাল হয়েছে খুব। মানে চরিত্রটার গল্পের মধ্যেও মা মেয়ের ঝগড়াঝাটি আছে, আর্ট নিয়ে ঝগড়াঝাটি, যে আর্ট কি তুমি ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারো কিনা। তো এটা আসলে তো আমাদের রিয়েল লাইফেরও একটা স্ট্রাগল। আমি যখন থিয়েটারে পড়তে গেছিলাম তখন আমার বাসায় কথা চলছিল যে আসলে কি আমার থিয়েটার নিয়ে পড়া উচিত কিনা। আমাদের ক্ষেত্রে তাই হয়েছে, থিয়েটার করতে যাওয়ার সময় কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তো সেই কেমিস্ট্রিটা ছিল, এবং যেহেতু আমরা ছোটবেলা থেকে কাজ করি একসাথে, তো মানে আমরা খুবই স্ট্রাকচার্ড। আমি অনেক সময় কাজের ক্ষেত্রেও আমি আমার মাকে মোমেনা পা বলে ডাকি, কারণ সবার মধ্যে গ্রুপের মাঝখানে সবাই কাজ করছে, সেখানে আমি আম্মু আম্মু করে ডাকাটা খুবই অদ্ভুত লাগে। অভিনয় শিল্পী প্রযোজক নভেরা রহমান ঐশী, তো আমরা যে আলোচনায় ছিলাম যে এই যে আপনি থিয়েটার নিয়ে পড়াশোনা করতে গেলেন, এবং একটা সময় মনে হয়েছিল যে হয়তো অনেকে বলেছে যে থিয়েটার নিয়ে কেন পড়াশোনা করছেন বা ই করছেন, তারপর এখন করে আসার পর এখন কি মনে হচ্ছে? মানে কি মনে হচ্ছে আসলে, মানে সেই সিদ্ধান্তটা ভালো ছিল না খারাপ ছিল? হ্যাঁ, আরো কয়েক বছর পরে বোঝা যাবে, কারণ আসলে এটা পুরো গ্লোবালি একটা ইস্যু। মিডিয়ার ল্যান্ডস্কেপটা খুবই দ্রুত চেঞ্জ হচ্ছে। আমরা আগে যেভাবে ফিল্ম দেখতাম বা টিভি দেখতাম, সবকিছুই খুবই তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেছে যে আমাদের মতো প্রযোজকরা একটু হাঁসফাঁস খাচ্ছে টু কিপ আপ উইথ দ্য ট্রেন্ডস। সো এখন খুবই একটু ডিফিকাল্ট একটা সময়, কোভিড গেল এবং তারপরে এলএ থেকে তো অনেক ধরনের প্রোটেস্ট গেল। সো ইন্ডাস্ট্রি আসলে একটা স্লাম্পের মধ্যে ছিল কয়েক বছর, এখন আমরা বের হয়ে আসছি। আর আমি মনে করি আমি খুবই ভালো সময় গিয়ে মাস্টার্সটা করে এসেছি, কারণ আমি কোভিডের ঠিক শেষে গিয়েছি, তখনও কাজটা শুরু হয়নি, তো সেই ফাঁকে একটা ফাঁকে আমি কাজকর্ম করে চলে আসছি। আর এখন বাংলাদেশের যে পরিস্থিতি, ইনশাআল্লাহ ওটিটিতে আরো ভালো কাজ হবে, এবং ইন্টারন্যাশনাল যে কো-প্রোডাকশনস হচ্ছে সেখানে কোঅপারেশনের জায়গাগুলো আরো ডেভেলপ হয়েছে। তো আমি মনে করি এখন আমি যে স্কিলটা শিখে আসছি এটা প্রয়োগ করার একেবারে পারফেক্ট সময়। আমি একটা প্রশ্ন মানে করার লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে এনভায়রনমেন্টাল থিয়েটার নিয়ে আপনি ওখানে কাজ করেছেন, আপনি কি জানেন যে বাংলাদেশে এই মানে বিষয়ের উপর একজন কাজ করেন? আশিস খন্দকার, রাইট? হ্যাঁ, আমি বাংলাদেশে প্রচুর এনভায়রনমেন্টাল থিয়েটার দেখেছি, ইভেন আরণ্যকের সাথেও অনেক ধরনের পথনাটক দেখেছি, এবং আমি ঢাকায় ট্রাভেল করেছি এই নাটকের ট্রিমে। আমি হয়তো অ্যাক্টিং করিনি, আমার মায়ের ট্যান্ডল হিসেবে ঘুরে বেরিয়েছি, কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা আছে। মানে বাংলাদেশের অনেক জায়গা দেখেছি খুব কাছ থেকে এই থিয়েটারের চোখ দিয়ে। তো মোমেনা চৌধুরী, আপনি একটা দীর্ঘ সময়
বিমান বাংলাদেশে চাকরি করেছেন এবং কিছুদিন আগে অবসরও নিয়েছেন, আমি 7 বছর হয়। হ্যাঁ, তো থিয়েটার, শুটিং, অফিস, তারপর ছেলে মেয়ে, মানে কিভাবে সামলেছেন? মানে এটা যদি কেউ যদি একটা প্ল্যান থাকে তার জীবনে, যেমন আমার আজকের দিনে সারাদিনের কি প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী যদি আমি চলি তাহলে আমার কোনো সমস্যা হয় না। আমি কখনোই প্ল্যান ছাড়া চলিনি। ছোটোবেলা থেকেই আমি একটু গুছিয়ে চলার অভ্যাস আছে। যে কাজটা করি এরপরে কোনটা করব, এরপরে কোনটা করব, সেগুলো একটা প্ল্যান করেই বের হই। সারা সমস্যা হয় না? এবং আপনি না, খুব একটা সমস্যা হয়নি। যদিও ওদের পাশে থেকে ধরেন সন্ধ্যার সময় হয়তো ওদেরকে পড়াতে বসিনি, কিন্তু ওরা যে পড়তে বসবে বা বিকেলবেলা কি খাবে এগুলো অ্যারেঞ্জ করে আসতাম, বা ওদের জন্য বাসায় এক্সট্রা মানুষ রাখতাম আমি, কারণ যেহেতু আমি অনেক বেশি বাইরে থাকতাম আর সন্ধ্যাটা তো আরণ্যকেই কাটতাম আমার বেশিরভাগ। যদিও আমার মানে ওদেরকে আমি পড়াশোনাটা কখনো ভাবে আমি দেখতে পাইনি, কিন্তু গোছানোটা ছিল যে এটার পর এটা করবা, ওটার পর ওটা করবা, এই গাইডটা করতাম। আর অফিসটা ছিল মেইনলি, আমি খুব ফাঁকি দিয়ে চাকরি করেছিলাম। আমার অফিস ছিল, আমার যে বাংলাদেশ বিমানে আমি যেখানে জব করতাম সেখানে আমার একটা বড় রুম, ওকে নিয়ে ওই পড়াতাম ওখানে, ও আমার সঙ্গে সোফায় থাকতো। ওইটা আমার হচ্ছে অফিস রুম ছিল, ওইটা আমার রান্নাঘর ছিল, ওইটা আমার মানে বাচ্চাকে পড়ানোর মতো জায়গা ছিল, মানে ওইটা আমার একদম ঘরের মতো। এবং আমি খুব ফাঁকি দিয়েই অফিস করেছি, এই জন্য আমার 25 বছর কোনো রকম কষ্ট করে মনে হলো যে আর করা উচিত না, যথেষ্ট ফাঁকি দিয়েছি। হ্যাঁ, আমি নিজে থেকে আরও 9 বছর চাকরি ছিল আমার। এবং আমার কলিগরা ছিল খুব ভালো, আমার বসরাও খুব ভালো ছিলেন, সবাই জানতেন নাই যে আমার যিনি আমার খালা রুম পরিষ্কার করতেন, উনি রুমে বসে থাকতেন, কই গেছে, হয়তো বাইরে গেছে, কিন্তু আমি তখন হয়তো রিহার্সেলে। আর আমার মানে মজা ছিল যে শিফটিং ডিউটি ছিল, তো বেশিরভাগ আমি সকালে শিফটে ডিউটি করতাম, বিকেলবেলাটা রিহার্সেলের জন্য। অসুবিধা হতো না, ম্যানেজ করতে পারলে আসলে গুছিয়ে করলে সবই ঠিকঠাক মতো করা যায়। হ্যাঁ, এটা একটা আসলে, আর যদি কেউ সময়টাকে মেইনটেইন করে। নারী হিসেবে, মা হিসেবে কিন্তু কঠিন এক সংগ্রাম কিন্তু আসলে এটা। এটা বলতেই হবে, সব মায়েরই সংগ্রাম আছে সেটা। আপনি নবীরা রহমান, আপনি একটা নিজে একটা এজেন্সি বা একটা দিয়েছেন আপনারা নিজে থেকে, তো ওখানে কি ধরনের কাজ করছেন? আর থিয়েটার নিয়ে আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? এই দুটো প্রশ্ন একসাথেই করলাম। হ্যাঁ, আমি ঢাকায় থিয়েটার করা হয়েছে, যদিও ইংলিশ ল্যাঙ্গুয়েজে থিয়েটার করেছি যাত্রিক প্রোডাকশন থেকে 2020 সালে, হয়তো ভুলে গেছি, আরও একটু আগে হয়তো। সেটা করার পরে সময় সাথে ম্যাচ করেনি, সেটার পরে আর করা হয়নি, কিন্তু আশা করি আরও করতে পারবো। আশা করি বাংলায় থিয়েটার করতে পারবো, যেহেতু বাংলা থিয়েটার দেখে বড় হয়েছি। আর আমি সেটা কারণের সঙ্গে দেখা যাক, হতেও পারে। সুন্ননের সাথে তো ইনশাল্লাহ হবেই, আরণ্যকের সাথেও হতে পারে, কারণ আমি আসলে থিয়েটারটা আসলে লেগে থাকার বিষয়। একটা গ্রুপের সাথে, একটা কোম্পানির সাথে লেগে থাকতে হয় এবং তাদের সাথে বছর পর বছর কাটাতে হয় একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য, আমি মনে করি। আর যে বলছিলেন যে একটা আপনারা নিজের একটা এজেন্সির মতো করেছেন, সেটার বিষয়ে জানতে চাই, কি ধরনের কাজ করছেন? আমি লন্ডন থেকে আসার পরে আমি আমার বন্ধুদের সাথে একটা ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে। আমরা অনেক ধরনের কাজ করে থাকি, মূলত আমরা ডিজিটাল স্পেসের জন্য কাজ করি, ডিজিটাল কন্টেন্ট বানাই, এভি বানাই। আমাদের উইং আছে একটা স্পেশাল, আমরা AR VR নিয়ে কাজ করি। আমাদের কিছু AI প্রজেক্টস বের হয়েছিল মাঝখান দিয়ে, তো এরকম একটু নিউ জেন মিডিয়ার সাথে জড়িত আছি। ভেরি গুড। তো মোমেনা চৌধুরীর কাছে আসতে চাই যে আপনি আরণ্যকের সঙ্গে একটা দীর্ঘ সময় ধরে কাজ করছেন এবং আমরা দেখেছি অনেক, প্রায় প্রতিটা নাটকেই আপনি একেবারে মানে গুরুত্বপূর্ণ চরিত্রে আপনি কাজ করেছেন। আমার এখনো মানে আমি যদি পাথরের কথা বলি, আমি যদি ময়ূরসিংহাসনের কথা বলি, মানে সংক্রান্তির কথা বলি, তাই না? তো এই যে এবং বর্তমানে আপনি সুন্নন রেপার্টরি নামে নিজে একটা থিয়েটার গড়েছেন, এটা কি মানে প্রফেশনাল? হ্যাঁ, এটা নাম কাওয়াস্তে আর কি, প্রফেশনাল। এখান থেকে যা আয় হয় সেখান থেকে কখনো হয়তো 50 টাকা দিতে পারি কর্মীদেরকে বা নিজেও রাখতে পারি, আর কখনো হয়তো হচ্ছে না। যেমন রিসেন্টলি আমরা একটা কাজ করেছি রঙিন চরকি, পুরোটাই আমরা রঙিন চরকি মান্নান হীরার শেষ নাটক এটা। আচ্ছা, এটা আমরা কয়েকটা শো করেছি, এটা পুরোটাই এখন পর্যন্ত পকেট থেকে আসেনি এখন পর্যন্ত, কিন্তু আমার মানে স্বপ্ন ছিল যে এটাকে প্রফেশনালি করার জন্য, যেখানে যারা করবে অ্যাটলিস্ট শো শেষে যেন একটা সুন্দর একটা খাম দেওয়া যায়। সেটা তো থিয়েটার কর্মী হিসেবে আমাদের মানে সবার একটা ড্রিম, তাই না? কিন্তু আমি অবশ্যই জানতে চাইবো যে
থিয়েটার যদি আমাদেরকে সেই নিশ্চয়তাটা দিত এই দেশে, তাহলে হয়তো থিয়েটার কর্মীরা অন্য কিছুর সঙ্গে যুক্ত হতো না, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, যেমন তুমিও তাই, আমিও তো একই অবস্থা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি আরণ্যকের যে আপনার কাজের এক্সপিরিয়েন্সটা সম্পর্কে জানতে চাই, আপনার কেমন কেটেছে এবং সেই অভিজ্ঞতা নিয়ে আপনি কেন, মানে কোন চিন্তা থেকে সুন্দর তৈরি করলেন? খুব ছোট করেই বলি যে আমি আরণ্যকে জয়েন করার 19 দিনের, মানে 19 দিন যখন আমার বয়স আরণ্যকের, তখন আমি প্রথম নাটক করেছিলাম ইবলিশ। তারপর থেকে প্রতিটা নাটকেই একদম সেন্ট্রাল ক্যারেক্টার করেছি। খুবই ভালো, মানে ভালো আছে, ভালো লাগা আছে। এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলতেই চাই যে আপনাকে যারা মঞ্চে দেখেনি তারা আসলে ধারণা করতে পারবে না আপনি কত উঁচু মাপের অভিনেত্রী। থ্যাংক ইউ। বলেন আপনি। তো সেইটা প্রত্যেকটা নাটকে আমি ভালো চরিত্র করেছি, কিন্তু কেন আমাকে শূন্য তৈরি করতে হলো সেটার একটা প্রেক্ষাপট হচ্ছে যে যখন আমি লাল জমিন হীরা ভাইকে দিয়ে আমি লিখালাম, কিন্তু আমি জানি যে একটা দলে যখন একটা সলো পারফরমেন্স হবে ওখানে তো অনেক মানুষ থাকে, অনেক ইনভলভমেন্ট থাকে, অনেকে নানান ধরনের কথাবার্তা হবে। তবে মামুন ভাইয়ের পারমিশন নিয়েই আমি হচ্ছে শূন্যনটা তৈরি করি এবং সেখান থেকে লাল জমিনটা করি। এটা আসলে দলীয় কোনো ঝামেলার মধ্যে ফেলতে চাইনি। যেমন আমাদের দলের অনেক মেয়ে কর্মী ছিল, তারা সবাই চাইতো যে আমরা একটা সলো করি দল থেকে। এটা নিয়ে একটা ক্রাইসিস হতো, এটা আমরা ভেবেছিলাম, আমি আসলেও হতো। পরবর্তীতে আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করি শুধুই লাল জমিন করার জন্য, আসলে অন্য কোনো তেমন ইয়ে ছিল না। এখন লাল জমিন করতে গিয়ে তো এটা একটা প্রফেশনাল একটা রেপার্টরি থিয়েটার হয়ে গেছে। অনেকগুলো শো করেছি আমরা, 340টা শো করেছি, বাংলাদেশের 64টা জেলায় গিয়েছি। আর তারপরে আমি আরেকটা কাজ করেছি গুজব নিয়ে, যখন ওই যে নানান কারণে মানুষ মারা যাচ্ছে, পদ্মা সেতুতে মাথা লাগবে, ওই রকম একটা সময়ের মান্নান হীরা লিখলেন গুজব। ওটা আমরা লাল জমিনের আগে প্রায় 15-16টা জেলায় করেছি। তারপরে তো কোভিড আসলো, পরে বন্ধ হয়ে গেল। পরবর্তীতে আরেকটা কাজ করলাম রঙিন চরকি, এটা হীরা ভাইয়ের শেষ নাটক। এটা কবে আসছে? এটা গত বছর করেছি আমরা, গত বছর জানুয়ারিতে 4টা শো হয়েছে। আর এরপরে আরেকটা যে কাজটা এখন করছি, এটা আসলে এখন টোটাল একটা দলই হয়ে গেছে, এখন রেপার্টরি শুধু লাল জমিনকে কেন্দ্র করে হয়েছিল। এখন একটা নাটক আমি লিখেছি, এটা আত্মজয়, নির্দেশনা দিচ্ছে আমাদের পালাকারের শামীম শিকদার, আচ্ছা সরি শামীম সাগর। তো আর হচ্ছে অভিনয় করছে এখানে আমাদের সুলতানা, তাহমিনা সুলতানা মৌ, আরও অনেক আমার নিজের টিমের ছেলেপেলে আছে যারা, তারা। তো এটা হচ্ছে টোটালি আত্মহত্যাকে নিরুৎসাহিত করার লক্ষ্য নিয়ে আমরা নাটকটা লিখেছি। এবং এটা আমাদের টার্গেট সারা বাংলাদেশের বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি। মানে কেন মনে হলো যে এই সময় অনেক বেশি আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে সোসাইটি? কেন বেড়েছে মনে হয়? অস্থিরতা মানুষের মধ্যে, কেউ কনসেন্ট্রেট করতে পারছে না এই ছোট ছোট বিষয় নিয়ে, ছোট ছোট ইস্যু নিয়ে। যেমন আমার টিমেরই একটা ছেলে কলেজে জব করে, ও একদিন বললো যে ক্লাস 7-এর একটা বাচ্চা, তার মা মোবাইল দেয়নি, এই জন্য সে সুইসাইড করেছে। মানে সুইসাইডটা যেন খুব সহজ বিষয় হয়ে গেছে। আর ওই যে আরেকটা প্রবণতা দেখা যাচ্ছে, লাইভে এসে দিয়ে সুইসাইড করছে, মানে অনেক বেশি, মানে সমীক্ষায় দেখা যাচ্ছে যে ভয়াবহ একটা দিক। তো এটাকে অনুৎসাহিত করার জন্য আমাদের 1 ঘন্টার একটা ছোট নাটক করেছি, যেটা আমরা বিভিন্ন জায়গায় করব, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটিতে করব। এবং আমরা আমাদের প্রথম শো 6 ফেব্রুয়ারি ঝিনাইদহতে আশা করছি, কারণ ঝিনাইদহতে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় বাংলাদেশের। আচ্ছা, তো আশা করি এই প্রয়োজনের মধ্যে দিয়ে দর্শক এই বিষয়গুলো সম্পর্কে জানবে আরো বেশি। আমি আসলে সব সময় সমসাময়িক ইস্যু নিয়ে কাজ করতে পছন্দ করি, সেটাই তো কাজ আসলে। তো এই নভির রহমান, আমাদের এনটিভিতে আপনার একটি নাটক প্রচার হয়েছিল, আপনার মনে আছে কিনা, 2017 সালে তৌকির আহমেদের নির্দেশনায়, এবং সেটার নাম ছিল টেলিফিল্ম মেঘের আড়ালে মেঘ। তো এবং তারপর আপনাকে ঠিক নিয়মিত নাটকে দেখা যায়নি, কেন দেখা যায়নি? না, আমি আসলে খুবই অনিয়মিত কাজ করি। আমি খুবই আসলে আমি অনেক ধরনের কাজের সাথে জড়িত থাকি, এজন্য সবসময় আসলে মানে অভিনয়কে প্রাধান্যটা দেওয়া হয় না। আর হচ্ছে গল্পটা ভালো না লাগলে, নির্মাতার সাথে কাজ করে কমফর্ট ফিল না করলে, আসলে আমার ওয়ার্ল্ড, আমার জগৎ থেকে বের হয়ে এসে অ্যাক্টিং করাটা আসলে আমার জন্য অনেক ডিফিকাল্ট। রিক্সা গার্ল করার পরেও কিন্তু আমি আসলে বেশ কয়েকটা স্ক্রিপ্টে কাজ করা হয়নি, হয়তো আমার সাথে হয়তো খাপ খায়নি, এজন্য আমি করিনি। তো দেখি যদি অ্যাক্টিং নিয়ে, মানে অ্যাক্টিং নিয়ে প্ল্যান কি আসলে সামনে? অ্যাক্টিং নিয়ে তেমন কোনো প্ল্যান নেই, কারণ আমি ফুল টাইম প্রযোজনার সাথে আছি। যদি স্ক্রিপ্ট আসে, যদি জ্যাটেবল হয়, হ্যাঁ, যদি সবকিছু মিলে যায়, যদি ক্যারেক্টারটা পছন্দ হয়, তাহলে কাজ করব।
ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং অবশ্যই আমি নবিরা রহমান এবং মমিনা চৌধুরীকে আপনাদের যে আপকামিং মুভি যেটা রিক্সা গার্ল তার জন্য শুভকামনা জানাচ্ছি, এবং এনটিভিতে কষ্ট করে আজকে আসার জন্য আপনাদের দুজনকেই কৃতজ্ঞতা জানাচ্ছি। অবশ্যই, থ্যাঙ্কস ফর হ্যাভিং আস। ধন্যবাদ। ধন্যবাদ। 24শে জানুয়ারি মুক্তি পাচ্ছে রিক্সা গার্ল, অমিতাভ রেজার ডিরেকশনে। আপনারা হলে আসুন দেখতে। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখছেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।